পারবি না কেন? ১০০ বার পারবি, কিন্তু যেই মেয়ে দিনে ৩ বার ওনাকে গালমন্দ করে এক জায়গায় স্থির বসে না বলে, সেই মেয়ে এমন জিলাপি প্যাচ পরে কিভাবে কর্নফিল চলাফেরা করছে? শিয়াশা থমথমে মুখে বলল। এখন থেকে আমি সবসময় শাড়ি পরবো। নমিতার সন্দেহ ধীর হয় আত্মবিশ্বাসী কণ্ঠে, উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞাসা করে। দুলাভাইয়ের নাম কি রে? মেজর দরপরি এহসান। ওজেসে ওজেসে কামড় বসিয়ে বলে শিয়াশা। নমিতা আশ্চর্য হয়ে গেল, চটপটে গলায় কৌতূহলী হয়ে বলল। বাই এনি চান্স এই সেই লোক তো নয় যার ছোট পায়ের নিয়ে ঝিনিমিনি খেলেছিলি? হুম। মুখ নিঃসৃত শব্দটি বের হওয়ার সাথে সাথে উচ্চস্বরে হাসির শব্দ ক্যান্টিনের ভদ্রতা নীরবতা ভঙ্গ করলো। শেষ পর্যন্ত কিনা প্রেমের শুরু আন্ডারওয়েল থেকে? আরেক দফা হাসিতে ফেটে পড়ল নমিতা। শিয়াশা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলো নমিতার দিকে। নমিতা হাসতে হাসতে বলল। তুই তোর ছেলে মেয়েকে কি গল্প শোনাবি যে তাদের বাবার আন্ডারওয়্যার নিয়ে ছিনিমিনি খেলতে গিয়ে তাদের প্রেম হয়েছে? নমিতার চোখে পানি এসে গেছে হাসতে হাসতে। শিয়াশা দাঁত কিরমির করে বলল। এসব লেইম কথা আমি আমার ছেলে মেয়েকে বলবো? কেন গর্ধব? ওকে ওকে কুল। রেগে যাচ্ছিস কেন? আসল কথা বল। এমন মুখ লটকে বসে আছিস কেন? মামু জানতে পেরেছে গতকাল, প্রচুর রাগারাগি করেছে, সে খুশি না। আমার মনে হয় পাপা রাজি হবে না। শিয়াশা মুখ কালো করে বলল। কি বলছিস? সাহেব আঙ্কেল আর তোকে বারণ করবে? তাও আবার একটা সম্মানীয় পেশা, একজন মানুষকে যেই পেশা তাও একদিন কর্ণকরায়ণ ছিল। এটাই সমস্যা, তার পেশা, সে একজন নিরাপত্তা বাহিনীর লোক। এই কারণেই মামু মানতে নারাজ। কেন? নিরাপত্তা বাহিনী লোকদের নিয়ে কি সমস্যা? সেটাই তো জানি না। তুই ওভারথিঙ্ক করছিস। সাইফ আঙ্কেলকে সময় নিয়ে বুঝিয়ে ধর, দেখবি সে রাজি হয়ে যাবে। নমিতা চমৎকার হেসে বলে। শিয়াশা দীর্ঘশ্বাস ফেলল, চেয়ারে গায়ে এলিয়ে ধিমি কণ্ঠে বলে। হোপ সো। পাপাই এখন আমার একমাত্র ভরসা। রাত ৯টা। কলিং বেলের উপর কেউ অনবরত চাপ প্রয়োগ করে যাচ্ছে। সময় স্বল্পতা প্রকাশ করছে কিংবা তারা আছে। সে এসে লুকিং গ্লাসে চোখ রেখে সাথে সাথেই দরজা খুলে দিল। মেজর ওয়ালিউল্লাহর ঘর্মাক্ত চিন্তিত মুখশ্রীতে খানিক ভাটা পড়ল। জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল মুখে। সিয়াসা প্রগাঢ় হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। হাই আঙ্কেল, আপনার সামনে আছি একদম ঠিকঠাকভাবে। ভেতরে আসুন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? মেজর আলিউল্লাহ মৃদু হাসে সিয়াসার হাসি মুখ দেখে, নাকচ করে বলে। পাপা তো অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে দুপুরের দিকে আঙ্কেল, তাই হয়তো বন্ধ পেয়েছেন। মেজর আলিউল্লাহ আবারও চিন্তাগ্রস্ত হলো, আবারও জিজ্ঞাসা করলো। অফিসে এখনো আসেনি, খুব প্রয়োজন কি? তাহলে অপেক্ষা করুন, তারা একটু পরেই এসে পড়বে। সিয়াসা বলল। মেজর ওয়ালিউল্লাহ মৃদু হেসে তার মাথায় হাত রেখে বলল। সিয়াসা মুচকি এসে ঘাড় নাড়ে। সিয়াসা মেজর ওয়ালিউল্লাহ বেরিয়ে যায় সেখান থেকে। আশরাফ আসে তার ঠিক ১ ঘন্টা পরে। হাঁটতে হাঁটতে টাই খুলতে গেলেও খুলে না, সেভাবেই রেখে দেয়। এই কাজ তো তার নয়, যার কাজ সে করবে। দেয়ালে টাঙিয়ে রাখা বিশাল স্ক্রিনে কয়েকজন অতিরিক্ত আটা ময়দা মাখা মহিলার মুখ বরাবর বারবার দেখাচ্ছে। সাথে বজ্রপাতের ব্যাকগ্রাউন্ড সাউন্ড স্পষ্ট নির্দেশ করছে এটা স্টার জলসার কোনো সিরিয়াল। মুখে উপটান মেখে দুই রমণী তা হা করে দেখছে। আশরাফ দাঁত কিরমির করে সোফার নিচে মাদুরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে হা করে বসে থাকা মিনির দিকে তাকায়। হাতের ব্লেজারটা সোফায় ক্ষিপ্ত হয়ে ছুঁড়ে মারতে মিনি আর মিনময় ধ্যান ভাঙে। তারা খানিক চমকায়। আশরাফ এদিক ওদিক চোখ ঘুরিয়ে কিছু খুঁজছে। মিনি গোলগাল তাকিয়ে বোঝার চেষ্টা করছে আশরাফ কি খুঁজছে। টিভির পাশে স্তম্ভিত ফুলদানির ভেতরে কিছু খুঁজছে আশরাফ। পরপরই ড্রয়িং রুমের সবকটা ফুলদানির ভেতরে ফুল সরিয়ে দেখতে কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যায় আশরাফ। মিনি তড়িঘড়ি নিজের জায়গা ছেড়ে আশরাফের বিপরীত সোফার পেছনে দাঁড়িয়ে যায়। ভীত সন্ত্রস্ত হয়ে বলে। আয়শাই কি শুরু করছেন? ভালো মতো একটু চুপচাপ বইতে পারেন না? আশরাফ জোড়া ব্যাত হাতে ক্ষিপ্ত হয়ে এগিয়ে যায় মিনির দিকে। তোর মতো হতচ্ছাড়ি আশেপাশে থাকলে কে চুপচাপ বসতে পারবে? তোর না কিছুদিন পর পরীক্ষা, তোর কিছুদিন পর বোর্ড এক্সাম, সেটা কি তুই ভুলে গিয়েছিস? তুই বসে বসে স্টার জলসা দেখছিস, আবার মুখে ওসব কি মেখেছিস? আজ আজ তোর একদিন কি আমার একদিন। ভয়ে চেঁচিয়ে ওঠে। মিনময়ী ভয়াত্ম দৃষ্টিতে আশরাফকে একবার দেখে নেয়, তারপর এক দৌড়ে নিজের ঘরে চলে যায়। ষাঁড়গরু খেপেছে। মিনি চেঁচিয়ে উঠল। আমি পড়া শেষ কইরেই আসছি, আফার কাছে জিজ্ঞাসা কইরা দেখেন।
সব সময় এমন খ্যাপাখ্যাপি করবেন না। তুই আবার কথা বলছিস? দাঁড়া। বলেই আশরাফ সোফার এক ঘা লাগিয়ে দিল। মিনি এক ছুটে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। গটগট করে নিজের ঘরে ঢুকতে আশরাফের ভ্রু কুঁচকে যায়। অতিরঞ্জিত হাসি দিয়ে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। তাকে দেখলে যার মুখ অন্ধকার হয়ে যায়, তার মুখে এমন অস্বাভাবিক হাসি দেখে আশরাফের কপালে ভাঁজের সৃষ্টি হয়। সে কিছু বলতেই যাবে, তার আগে মৃন্ময়ী কৃত্রিম ভয়ার্ত হাসি মুখ নিয়ে আশরাফের সামনে এসে দুহাত তুলে কাকতারুয়ার মতো দাঁড়িয়ে যায়। ললাটের বলি রেখা আরো বেড়ে যায় মৃন্ময়ীর এমন কাজে। আশরাফের এক ভ্রু আপনা আপনি উঁচু হয়ে যায়। সন্নিগ্ধ গলায় জিজ্ঞেস করে। এসব কি? মৃন্ময়ী হাসি মুখ নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, কেন? স্ত্রীর দায়িত্ব ৩ নাম্বারটা আপনার মনে নেই? দেখেছেন, আমি মনে রেখেছি কিন্তু। আশরাফ আশ্চর্য হয়ে যায়। কোনো ধমকাধমকি ছাড়াই এই মেয়ে কিভাবে স্থির দায়িত্ব পালন করতে লাগে। বাড়তি কোনো কথা বলল না, চুপচাপ কাকতারুয়ার মতো দাঁড়িয়ে থাকা মেয়েটার উঁচু করে তুলল। কৃত্রিম হাসিযুক্ত মুখটি ইতস্তত ভঙ্গিতে আস্তে আস্তে আঁচল দিয়ে ঘর্মাক্ত মুখটিকে মুছিয়ে দেয়। পরপরই কপালে দুগালে পুরুষালে ওষ্ঠে শুকনো স্পর্শ দিয়ে সরে আসে। আশরাফ থমথমে মুখে দেখে যাচ্ছে মেয়েটি ধমকাধমকি ছাড়া এত ভালো পারফরমেন্স কিভাবে করছে। মৃন্ময়ী চটপটে হাতে শার্টটাই খুলে লন্ড্রি বাস্কেটে রেখে দেয়। তোয়ালে ট্রাউজার আর টি শার্ট এগিয়ে দেয়। আশরাফের ভেতরটা প্রফুল্ল হয়ে ওঠে স্ত্রীর একটু সেবায়। প্রফুল্ল মনে ওয়াশরুমে যায়। নিজেকে কেমন বিশেষ বিশেষ লাগে নেংটি ইঁদুর ছানার সেবা পেলে। ঠাকুর ঘরে প্রতিমার সামনে এক পায়ের উপর ভর দিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে বিনোদ। হেলে ধুলেও অনবরত ফু দিয়েই চলেছে ঠাকুরের আঙ্গুলের মাঝে থাকা ফুলটার উপর। প্রাণপণে চেষ্টা করছে ফুলটা ঠাকুরের হাত থেকে ফালানোর জন্য। বহু চেষ্টার পরে যখন অসফল হলো, তখনই ব্যর্থতার নিঃশ্বাস ফেলে ঠাকুরের প্রতিমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। করুণ গলায় বলল, এবারের মতো ক্ষমা করে দাও ঠাকুর, আর জীবনও তোমায় প্রণাম না করে ঘর থেকে বের হব না। দয়া করে এবার ফুলটা ফেলে দাও। ঠাকুর ফুল তো ফেললই না, বরং এমন ভাব ধরে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে যেন সে বিনোদের কোনো কথাই শোনেনি। বিনোদ মুখ ছোট্ট করে রান্নাঘরের দিকে তাকায়। লাল শাড়ি কোমরে গুজে লুচি বেলছে। গর্ভাবস্থায় মেয়ের দেহে জমে যেন মাসুলভ সৌন্দর্য ফুটে উঠেছে মেয়েটার মাঝে। এই লক্ষ্মী তাকে আরো বেশি টানে, কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটার তীব্র নিন্দা প্রকাশ করেছে তার প্রতি। সে নাকি খারাপ, আলসে হয়ে গেছে। সকালে ব্যস্ততার কারণে ঠাকুরকে প্রণাম করে যেতে পারেনি, রাগের উৎস সেটাই। শাস্তি হিসেবে ততক্ষণ পর্যন্ত ঠাকুরের সামনে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ঠাকুরের হাতের ফুলটি পড়ছে। আর এটা কি সিনেমা যে কর্মচারী ফ্যান ধরে বসবে আর নায়কের মাথায় ঠাকুরের আশীর্বাদ স্বরূপ ফুল পড়বে? সে করুণ গলায় ফের ঠাকুরের উদ্দেশ্যে বলল, লাল শাড়ি পরেছে ঠাকুর, বুকের ভেতরটা চৌচির হয়ে উঠছে। এখানে আর বসে থাকতে পারছি না, তাড়াতাড়ি ফুলটা ফেলে দাও। ঠাকুরের কাছ থেকে পাত্তা না পেয়ে সে গলা উঁচিয়ে বলে, সকালে অনেক ব্যস্ত ছিলাম লক্ষ্মী, এবারের মতো ক্ষমা করে দাও। ঠাকুর মনে হয় ব্যস্ত আছে অন্য কারোর পূজার ঘরে। কই, চুমু খাওয়ার সময় তো কোনো ব্যস্ততা থাকে না। চুমু ঠিকই খেয়েছিলেন, যত সব বাহানা ঠাকুরের সামনে। ঠাকুর অদৃশ্য বলেই এত অনীহা। যেদিন ঠাকুরের সামনে দাঁড়াতে হবে সেদিন বুঝবেন। লক্ষ্মীও গলা উঁচিয়ে বলল, অন্তর আরো কিছু বলবে, তার আগেই পেট মুচড়ে উঠে সে এক ছুটে দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘরের থেকে। বিনোদ চিন্তিত কণ্ঠে বলল, কি হলো, এভাবে দৌড়াচ্ছ কেন? লক্ষ্মীর জবাব আসলো না। সে নিজের ঘরে ঢুকে গেছে। বিনোদ তড়িঘড়ি ঠাকুরের কাছে আরো দুবার হাত জোর করে ক্ষমাছে। রান্নাঘরে গিয়ে গ্যাস বন্ধ করে দেয়। নিজের ঘরে ব্যস্ত গতিতে এগিয়ে এলে ওয়াশরুম থেকে শব্দ ভেসে আসছে। বেসিন আঁকড়ে বমি করছে লক্ষ্মী। বিনোদ তাড়াতাড়ি তাকে পেছন থেকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাথায় হাত চেপে ধরলে কিছুক্ষণ বাদে বমি করা বন্ধ হয় লক্ষ্মীর। কি হলো, হঠাৎ করে এমন শরীর খারাপ হলো কেন? খাওয়ায় অনিয়ম করেছ? দুর্বল দেহটি বুকে জড়িয়ে নিয়ে বলল বিনোদ। লক্ষ্মী এবারও উত্তর করতে পারল না দৈহিক দুর্বলতার কারণে। বিনোদ লক্ষ্মীর হাত মুখ ধুয়ে পাজা কোলা করে ঘরে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিতেই মেয়েটা চোখ মেলে তাকায়। বিনোদ এক গ্লাস পানি খাইয়ে দেয় তাকে। নিটল দৃষ্টিতে লক্ষ্মী বিনোদের অন্ধকার হওয়া মুখটাকে দেখে নেয়। তার কিছু হলে লোকটার মুখ এমন ছোট হয়ে যায়। লক্ষ্মী দুর্বল হাসি দিয়ে বলল, এত চিন্তা কেন করেন সবসময়? সন্ধ্যা থেকে প্রচুর তৈলাক্ত খাবার খেয়েছি, তাই হয়তো বমি হয়েছে। বিনোদ শান্ত হতে পারে না। ওই দুর্ঘটনার পর থেকে লক্ষ্মীকে নিয়ে তার খুব ভয় হয়। শারীরিক অবস্থা খুব বেশি ভালো যায় না।
এতটুকুতেই নাজুক হয়ে পড়ে শরীর। আলগোছে তুমি লক্ষ্মীর এক নিজের হাত নিজের শরীরের গালে একটু ঠেকিয়ে যত্ন মলিন মুখে নেও বলে, না লক্ষ্মী? সবসময় বলি ডক্টর ম্যাডামের কাছে গিয়ে রেগুলার চেক আপটা অন্তত করিয়ে রাখো, কিন্তু না, তাতেও তোমার নাকচ। তুমি ছাড়া আমার আর কেউ নেই লক্ষ্মী। কেন বুঝতে চাও না? আমার জন্য হলেও নিজের খেয়াল রাখো। লক্ষ্মী ভ্রু কুচকে বলে, এটা কেমন কথা হলো? আমি ছাড়া আপনার কেউ নেই কে বলল? আপনার মা, বাবা, ভাই বোন নেই? বিনোদ কথা বলে না। পরনের শার্টটা খুলে আলো নিভিয়ে দেয়। ধীরে গতিতে লক্ষ্মীকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধিমি কণ্ঠে বলতে শুরু করে, আয় করতে হলে আমি বাইরে যেতেই হবে। সবসময় সম্ভব না তোমার খেয়াল রাখা। আছে তো, কিন্তু ইদানিং তাদের চিনতে পারি না, বড্ড অচেনা লাগে। তারা কেন বুঝতে চায় না আমার ভালো থাকা তুমি? তারা যেমন আমার দায়িত্ব কর্তব্য ভালোবাসার স্থানে রয়েছে, তেমনি তুমিও আমার দায়িত্ব কর্তব্য ভালোবাসা। একটা মেয়ে তার বাবা মা পরিবার প্রিয়জন ছেড়ে যখন একটা অচেনা ছেলের উপর ভরসা রেখে চিরদিনের জন্য অচেনা একটা ঘরে চলে আসে, তখন কি সেই ছেলের উচিত না তার বিশ্বাসের মর্যাদা রাখা? আমি প্রথম থেকে কোঅপারেট করে যাচ্ছিলাম, কিন্তু তোমার ভালো থাকাও তো আমার নিশ্চিত করতে হবে। ছেলের দায়িত্ব না হয় আমি দূর থেকেই পালন করে যাব। আদর্শ ছেলে হতে গেলে আমি নিজের কাছে ছোট হব, তোমার কাছে ছোট হব, সমাজের কাছে ছোট হব, আমার গোপালের কাছেও ছোট হব। তার মাকে তার বাবা সুখী করতে পারেনি, এটা শুনতে পারবো না আমি। লক্ষ্মী কথা বলে না, চুপ করে শুনে যায় বিনোদের কথা। লোকটি চিন্তা ভাবনা কাজে কর্মে কথায় দিন দিন আরো ভালোবাসার অতল গভীরে ডুবে যাচ্ছে সে। নিশ্চয়ই সে ভাগ্যবতী যে এমন একজন সুপুরুষ তার জীবন সঙ্গী। বাবা ডাক না শুনতে পেরেও এই লম্বা যাত্রায় কখনোই তার হাত ছাড়েনি। রেগে গেল, কখনো খোঁচা দিয়ে, দুঃখ দিয়ে একটা কটু কথা বলেনি, বরং পরিস্থিতি ভেদে তাকে বোঝার চেষ্টা করেছে। কোনো চেনা জানা ছাড়া এই লোকটির হাত ধরে বাপের ঘর ছেড়েছিল। আজ লোকটি তার মনে বিশ্বাস, স্বস্তির অভয়ের জায়গা করে নিয়েছে। আরো গভীরভাবে জড়িয়ে গেল লোকটির সাথে। বিনোদও জড়িয়ে ধরে বলল, আগামীকাল ডাক্তার ম্যাডামের কাছে যাব, চেক আপ করিয়ে আনবো, ঠিক আছে? লক্ষ্মী মাথা ঝাঁকায়। লোকটাকে আর চিন্তায় ফেলবে না। বেশ খানিক পরে বিনোদ ধীর কণ্ঠে ইতস্তত করে জিজ্ঞাসা করলো, এই লক্ষ্মী, ঘুমিয়ে পড়েছো? হুম, খিদে পেয়েছে, খাবার দেবো? না, খিদে পাইনি। তোমার কি বেশি খারাপ লাগছে? বিনোদ ইতস্ত করেই বলল। লক্ষ্মী বিনোদের বুকে থুতনি ঠেকায়। ভ্রু কুঁচকে দেখে নেয় লোকটির ইতস্তত চেহারা। কণ্ঠে সতেজতা চপলতা এনে বলল, আমি একদম ঠিক আছি। বমি করার পর শরীরটা আরো হালকা লাগছে, একটুও খারাপ লাগছে না। ওহ, তাহলে তুমি দুটো চুমু খাবো। জানোই তো, তুমি লাল শাড়ি পরলে আমার চোখ ঝলসে যায়, মাথা ঠিক থাকে না। বিনোদ মুখ ছোট করে বলল। লক্ষ্মীর থমথমে দুর্বল মুখ ঠিকরে উচ্চস্বরে হাসি বের হয়ে আসলো বিনোদের বলার ধরন দেখে। বিনোদ মুচকি এসে প্রাণ ভরে দেখতে লাগলো লক্ষ্মীর হাসি। লক্ষ্মী কাল বিলম্ব না করে ঝুঁকে যায় বিনোদের দিকে। একে একে ছুঁয়ে দিল বিনোদের পুরো মুখশ্রী। বিনোদ তৃপ্তির হাসি নিয়ে দুহাতে শক্ত করে আঁকড়ে ধরে মেদযুক্ত কোমর। এটা তার মানসিক প্রশান্তি। তার জন্য সে সকল সুখ থেকে বঞ্চিত হতে রাজি। হোক না সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর সুখ, বাবা হওয়ার সুখ। তমসায় আচ্ছাদিত ধরণীতে তখন সবেমাত্র আলোর বিস্তার ছড়াচ্ছে। গগনে রাশি রাশি নীলাভ সাদাটে রৌদ্রোজ্জ্বলহীন মেঘমালা। সকালের শীতল ধুলোহীন বাতাবরণে কয়েকজন দল বেঁধে মৃদু আড্ডায় মশগুল হয়ে দৌড়াচ্ছে। শহরে জীবনের প্রত্যাহিক কর্মব্যস্ততা এখনো শুরু হয়নি বলেই পাখির মৃদু কিচিরমিচির আওয়াজ সুস্পষ্ট শোনা যাচ্ছে। দ্বৈতাকার লোহার গেটের দুপাশে দুটো সোনালো ফুলের গাছ শটান হয়ে দাঁড়িয়ে আছে চূড়ায় হলুদ দোপাট্টা চড়িয়ে। ডুপ্লেক্সের বাড়িটির সৌন্দর্য এই দুই হলুদিয়া সুন্দরী কেড়ে নিয়েছে। মিনময়ী ম্লান দৃষ্টিতে তাকিয়ে আছে। খুব ইচ্ছে করছে এসির কৃত্রিম শীতলতা, যান্ত্রিক শব্দের সমাহার থেকে বেরিয়ে প্রকৃতির কোলাহলে নিজেকে মত্ত করতে, কিন্তু তা যে হবার নয়। বারান্দার স্লাইডিং গ্লাসের থেকে সকল পর্দা সরিয়ে দেওয়ার ফকফকে আলো ঝলমলিয়ে রয়েছে বিশালাকার কামরাটি। মিনময়ী ঘাড় ঘুরিয়ে তাকায় ঘুমন্ত লোকটির দিকে। তো কত কিছুই না করলো ঘুম থেকে ওঠানোর প্রয়াসে, পর্দা সরিয়ে দিয়েছে, ঠাকঠুক শব্দও করেছে যেন প্রাকৃতিক উপায়ে উঠে যায়, কিন্তু না, কুম্ভকর্ণ ওঠার নামই নেই। সে হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে নোটপ্যাডটা বের করে। 1 নাম্বার দায়িত্ব পড়তেই ব্রুজগল কুচকে যায়। কি একবার মুখ ফসকে বুড়ো বলেছে, সেই থেকে জীবনটা একদম কলাগাছ বানিয়ে রেখেছে।
কোনো স্ত্রী তার স্বামীকে চুমু দিয়ে ঘুম থেকে ওঠায়, আবার তার সামনে শাড়ি পরে? এত আহ্লাদ আছে নাকি এখনকার দিনে? এসব উদ্ভট জিনিস এই লোকের আবিষ্কার করা। সে তো ঢের জানে, তাকে জব্দ করা লাগবে না। লোকটা তো জানেই এমন অল্প স্বল্প স্পর্শের কাছেই সে কাবু। দেহ মন দুটোই দুর্বল হয়ে পড়ে। এর কারণে ইদানিং লোকটার সংস্পর্শে সে অভ্যস্ত হয়ে গেছে। তেমন একটা অস্বস্তি হয় না। মন মানতে না চাওয়া আরো একটা কথা আছে, যেটা সে কোনো ক্রমেই স্বীকার করে না, করবেও না। কেন করবে? লোকটা এমন অল্প স্বল্প স্পর্শ তার ভালো লাগে, এটা তো ডাহা মিথ্যে কথা। তবু ইদানিং অবচেতন মনে প্রায়ই এমন অদ্ভুত চিন্তা ভাবনা জেঁকে বসে। উগ্রতার আড়ালেই লোকটার নরম এক সত্তা, যা প্রতিবার তার কাছে না যাইতেও প্রকাশ পায়। এই যে রাতের আড়ালে প্রায়ই তার ঘুম ভেঙে যায়, নিজেকে আবিষ্কার করে কারো বাহু ডোরে, কেমন আদরে হাতে জড়িয়ে তার ঘাড়ে মুখ ডুবিয়ে ঘুমায়। তখন খুব শান্তি লাগে তার। অফিসে যাওয়ার আগে তাকে আদর করে দিতে হবে, অফিস থেকে আসলে তাকে আদর করে দিতে হবে, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিতে হবে, ঠিক যেন একটা বাচ্চা। হাঁটার তালে তার সাথে দেখা হলে মিষ্টি হাসি দিতে হবে, অবহেলা করা যাবে না। এমন কত শত আইন জারি করেছে তার উপর। মুচকি হাসি ফুটে উঠল মিন্ময়ের ওষ্ঠপটে। গতকাল আপা ফোন করেছিল, তখন এক অদ্ভুত কথা শুনতে পায় সে। তার দুলাভাই এসেছিল তাদের বাড়িতে, হাত পা ভাঙা অবস্থায় হুইল চেয়ারে করে। চেহারা শুরুতে বেহাল দশা হয়েছিল। তার চেয়ে অবাক করা বিষয় হলো সে তার বাবার কাছ থেকে নেয়া সব টাকা ফেরত দিয়ে গেছে। আপার পা ধরে ক্ষমাও চেয়েছে, অনুরোধ করেছে তাদের ফিরে যেতে, এমনকি তাদের নিয়ে আলাদা বাসায়ও থাকবে। সে একটা নতুন চাকরি পেয়েছে, সেটাও আবার আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, মোটা অঙ্কের বেতনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার একটা নামই মাথায় আসে, সেটা হলো আশরাফ। তাকেই তো সেদিন বলেছিল সে দুলাভাইয়ের কথা। নয়তোবা হঠাৎ করে দুলাভাই কেন আপার কাছে ক্ষমা চাইবে, আর আচমকা আশরাফের কোম্পানিতে বা কেন চাকরি পাবে? এক ধাপ শ্রদ্ধা মুগ্ধতা বেড়ে যায় খ্যাচখ্যাচ লোকটির প্রতি। লোকটির কাছে বুঝি সে এতটাই গুরুত্বপূর্ণ। অবচেতন মন আরো একটা কথা বলে, সেটাও তার কাছে ডাহা মিথ্যে কথা বলেই মনে হয়। লোকটা কি তাকে ভালোবাসে? না না, এমন কিভাবে হতে পারে? লোকটা এমন খ্যাচখ্যাচ তো সেই বাসরাত থেকেই করে। এতটুকু সময়ের মাঝে কারো ভালোবাসা হতে পারে বুঝি? না তো, হয় না। তাও আবার তার মতো হতদরিদ্র ঘরের মেয়ের প্রতি, যে নাকি কোনো দিক থেকে আশরাফের যোগ্যই নয়। জোয়ান ছেলেদের কথা ভাবা হলে তাড়াতাড়ি আমার ঘুম ভাঙাও গর্ধব। অফিস আছে আমার, লেট হলে তোমায় আস্ত গিলে খাবো। নিজ ভাবনায় মশগুল মিন্ময়ী হকচকিয়ে গেল ঘুম জড়ানো শাসানো কণ্ঠে। সে চৌকিতে আশরাফের দিকে তাকায়, বালিশে মুখ ডুবিয়ে ঘুমোচ্ছে সে। কত বড় ধূর্তন্ত লোক জেগে আছে, তবুও উঠছে না। এটা তো অন্যায় হচ্ছে তার সাথে। ললাটে অজস্র বলি রেখা নিয়ে সে হড়বড়িয়ে যথাযথ যুক্তি উপস্থাপন করে বলল, আপনি তো জেগে আছেন, তাহলে উঠছেন না কেন? বালিশে মুখ ডুবিয়ে থাকা লোকটি তেজি কণ্ঠে বলে, কোথায় জেগে আছি? আমার চোখ কি খোলা? চোখ যখন বন্ধ তখন আমি জেগে নেই, ঘুমিয়ে আছি। তুমি তোমার কাজ করো, নয়তো অফিসে না গিয়ে সোজা তোমাদের পঞ্চায়েতের কাছে যাব। মিন্ময়ী ঠোঁটে ঠোঁট চাপে রাগী গলায় জিজ্ঞেস করে, আর গিয়ে কি বলবেন? আমি কি দোষ করেছি? বরকে চুমু দিয়ে ঘুম থেকে না উঠে অন্য ছেলেদের চিন্তায় মশগুল থাকা? ব্যভিচারিণীর কথা বলবো। মিন্ময়ী অবাক হয়ে গেল আশরাফের কথায়। থমথমে কণ্ঠে সে বলল, আমি ব্যভিচারিণী? আমি অন্য ছেলেদের কথা ভাবছিলাম, কে বললো আপনাকে? আমি তো আপনার কথা ভাবছিলাম। সত্যি? আশরাফের কণ্ঠে আশ্চর্যের রেশ, তবুও চোখ খুলে না সে। বালিশে মুখ ডুবিয়ে ডুবিয়ে এই কথা বলছে। হুম। গুড। তো আমার কথাই যখন ভাবছিলে, তাহলে চুমু দিতে সমস্যা কোথায়? চুমু দাও ফটাফট, আমার দেরি হয়ে যাচ্ছে। এরপর আবার শাড়ি পরবে, তাড়াতাড়ি করো, নয়তো শ্যালিশি ব্যবস্থা করতে হবে। আর নেওয়া যায় না তোমার এসব অপমান। আমি কি অপমান করলাম আপনাকে? যে মেয়ে স্ত্রীর দায়িত্ব পালন করতে চায় না, স্বামীকে বুড়ো বলে, পাগল বলে, সেটা কি একজন স্বামীর জন্য অপমানজনক নয়? যুক্তিযুক্ত কথা। মিন্ময়ী দমে যায়, স্বামীকে এমন ধরনের কথা বলা তো ঠিক না। আশরাফ চোখ বুজে অপেক্ষা করছে। উঠেছে আরো 10 মিনিট আগে, কিন্তু চোখ খুলেনি। নাসারন্ধ্রে ফুরফুরিয়ে চুলের গন্ধ প্রবেশ করতে সে নড়ে চড়ে উঠে। মুখশ্রীতে আছড়ে পড়লো একগুচ্ছ ঘন মোলায়েম কেশ। ধীরে স্থির গতিতে নরমোষ্ট ছুঁয়ে গেল ললাট সহ 2 গাল। আশরাফ চোখ বন্ধ করে আঙ্গুল তাক করে ডিরেকশন দিচ্ছে, কোথায় কোথায় দিতে হবে। সেই ডিরেকশন অনুযায়ী বন্ধ নেত্রে আপতিত হলো নরমোষ্ট। পরপরই থুতনি সহ নাকের ডোকায়। ক্ষীণ সময় ব্যয় মিন্ময়ীর খোলা কেশের আড়ালে চিকন ঘাটটি সযত্নে আঁকড়ে ধরলো পুরুষালী হাতটি।
পুরুষালী অষ্টদয় নিজ তাগিদে সমঝোতা করতে ব্যস্ত ভীতু বোকাশোকা মেয়েটার নরমুষ্ঠের সাথে। মিনময়ী ছটফট করে না। লোকটার এমন কার্যক্রম সহ্য করা তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তবে আজ সহ্য করার চেষ্টা করলো না, বরং অনুভব করার চেষ্টা করলো লোকটিকে। লোকটির স্পর্শে তো নেই কোনো ঘৃণা, রাগ, তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কামনা, বরং বহিঃপ্রকাশ করছে ধৈর্য, ভালোবাসা আর যত্নের। আশরাফ চাইলেও তো পারতো আর 5টা লোকের মতো স্বামীর অধিকার ফলাতে। এমনকি এটাই স্বাভাবিক পৃথিবীর কোনো পুরুষ হয়তো নিজের বিবাহিত স্ত্রীর মনে ভালোবাসার উৎপত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। 90% পুরুষ প্রতিটি মেয়ের মানিয়ে নেয়াকে ভালোবাসা মনে করে, কখনো বোঝার চেষ্টাই করে না প্রতিটি নারীর অন্তঃকরণে ভালোবাসার কি অনন্য সংজ্ঞা বয়ে বেড়ায়, যার সাথে বাস্তবিকতার কোনো মিলই থাকে না। অর্ধেক নারীর জীবনের অর্থই হলো মানিয়ে নেয়া। সেখানে আশরাফ তাকে মানিয়ে নিতে বাধ্য করেনি, বরং জোর খাটিয়ে নিজের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে। জোরপূর্বক কখনোই তার সাথে কোনো জুলুম করেনি, যা একটা নারীর পক্ষে অসহনীয়। প্রতিটি পুরুষেরই উচিত তার নববধূকে একটু সময় দেয়া। অধিকার আছে বলেই তো অধিকার ফলাতে পটু হলেও সেটা খুব একটা সুখময়, তৃপ্তিদায়ক হয় না। স্ত্রী তো আর পালিয়ে যাচ্ছে না। ছোট ছোট যত্ন, ভালোবাসার প্রকাশ, স্ত্রীকে বোঝায় একটু সময় নিয়ে স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করলেই নারী নামক সবচেয়ে নমনীয় সত্তাটি চিরতরে হাসি মুখে আপনার হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো নারীর মন ছুঁয়ে যাওয়া। তবে কেন তুচ্ছ এই অধৈর্যতার কারণে পশুর মতো আচরণ করা হয়? আমরা মাঝে মাঝে ভুলে যাই সৃষ্টির সেরা জীব হলো মানুষ। তবে মানুষের মতো মানবিক বোধ আমাদের মাঝে থাকে না। আমরা খুইয়ে ফেলেছি মনুষ্যত্ব বোধ। আজ মিনময়ী এতটুকু বুঝলো আশরাফ আর 5টা পুরুষের মতো নয়, যারা শুধু ডমিনেটিং করতে জানে। লোকটা তো তার কাছে একটু অ্যাটেনশন চায়। প্রতিটি স্ত্রী যেমন তার স্বামীকে সেবা করে ভালোবাসে, সেটুকুই চায়। এতটুকু সে দিতে পারবে না? অবশ্যই পারবে। আশরাফই এখন তার ভবিষ্যৎ। বিবাহিত নারীর কাছে তার স্বামীর ঊর্ধ্বে আর কিচ্ছু হয় না। সেই রাতের পর থেকে শিয়াশার সাথে আশরাফ একটা শব্দ বিনিময় করেনি। শিয়াশাও আগ বাড়িয়ে কিছু বলতে যায়নি। নাস্তার টেবিলে আশফাক আহমেদ আশরাফ বসে আছে। মিনি আর মিনময়ী খাবার সার্ভ করে দিচ্ছে। মিনময়ী আর শিয়াশা মিলে নাস্তা তৈরি করেছে। আশরাফ খাওয়ায় ব্যস্ত। তখনই শিয়াশা ধপ করে এসে বসে পড়ে তার পাশের টেবিলে। আশরাফ নির্বিকার খেতে লাগলো, যেন সে শিয়াশাকে দেখেইনি। শিয়াশার মনক্ষুণ্ণ হলো। অনবরত টি শার্ট টানাটানি কারণে আশরাফ নাকের পাটা ফুলিয়ে বিরক্তি নিয়ে তাকায় শিয়াশার দিকে। কোমরের কাছে টি শার্ট তখনও শিয়াশার হাতে। আশরাফ কড়া গলায় কিছু বলতেই যাবে, তার আগে তার নজর যায় শিয়াশার গায়ের পোশাকে। ওভারসাইজ টি শার্ট পরা। নিজের পছন্দের টি শার্টটি সে আহত দৃষ্টিতে তাকায় শিয়াশার দিকে। 2 দিন আগেই তাগা থেকে পার্সেল এসেছে। পছন্দ করে কয়েকটা টি শার্ট অর্ডার করেছিল, যেগুলো শিয়াশার ভয়ে লকারে উঠিয়ে রেখেছিল। তবুও শেষ রক্ষা হলো কি? যেখানে মানুষ স্বর্ণ, টাকা পয়সা লকারে রাখে, সেখানে সে টি শার্ট লকারে রাখে। তাতেও ইমের কাছ থেকে রক্ষা করতে পারে না। খানিক তেতে উঠে বলল, এটা আমার টি শার্ট। তো আমি কখন বললাম এটা আমার টি শার্ট? শিয়াশা নির্বিকার চিত্তে বলল, তুই নিয়েছিস কেন আমার টি শার্ট? তোর জন্য কি এখন আমার লকারও সেফ না? আমাকে কি ফকিন্নি মনে হয় যে তোমার লকার হাতাতে যাব? এটা তো মৃন্ময়ী কাল এনে দিয়েছে, তাই পড়েছি। আমি কি জানি এটা তোমার না কার? শিয়াশা খেপে গিয়ে বলল। আশরাফ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে মিনময়ীর দিকে রাগী গলায় বলে, এই মেয়ে, তুমি আমার টি শার্ট ওকে কেন দিয়েছো? ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকা মিনময়ী কেঁপে উঠল আশরাফের চিৎকারে। গতকাল আলমারি গোছাতে গিয়ে অনেকগুলো টি শার্ট দেখতে পায়। দেখতে দেখতে তার এই টি শার্টটি খুব ভালো লাগে। যেহেতু মনি সবসময় টি শার্ট পরে, তাই সে খুশি মনেই তার জন্য নিয়ে আসে। সে ভীত গলায় বলে, ওটা মনিকে পড়লে অনেক ভালো লাগবে, তাই মনিকে দিয়েছিলাম। অনেকগুলো ছিল তো, তাই ভেবেছি আপনি কিছু বলবেন না। আশা বেতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় মিনময়ীর দিকে। হ্যাঁ, এটাই করবে তুমি। যত জ্বালা আমার হয়েছে, বউ ভাগ্নির কারণে একটা টি শার্ট কিনেও শান্তি নেই। একটা না, অনেকগুলো ছিল তো। মিনময়ী বোকা বোকা কণ্ঠে হড়বড়িয়ে বলে। সাথে সাথে আশরাফ ধমকে উঠল। চুপ করো। আর যদি দেখেছি দুজনকে আমার টি শার্টের ধারে কাছে ঘেঁষতে, তো খবর আছে। শিয়াশা মুখ বাঁকায়। মামার কথায় তার বয়েই গেছে। আশফাক আহমেদ ছেলের এমন উচ্চস্বরে কথা বলায় বিরক্ত হয়ে চেয়ার ছাড়ে। দুলাভাইয়ের সাথে থাকতে থাকতে এটাও আস্ত এক বেয়াদব হয়েছে। ম্যানারলেস কোথাকার। খাবার টেবিলে কিভাবে কথা বলতে হয় জানে না। মামু, তুমি আমায় কতটুকু ভালোবাসো? শিয়াশার আগ্রহী কণ্ঠস্বর। আশরাফ নিরুত্তর খাচ্ছে, জবাব দেয় না। শিয়াশা বায়না ধরে বলল,
ও মামু বলো না। আশরাফ খাবার মুখে পড়ে আঙুলের ডগায় এক চিমটি পরিমাণ দেখালো। শিয়াশা প্রগাঢ় হেসে উঠল। এতেই হবে। আমায় একটা সাহায্য করো পারবো না। প্লিজ মামু, আমার রেপুটেশনের কথা। আশরাফের হাত ঝাঁকিয়ে বলল শিয়াশা। আশরাফের ভ্রু কুঁচকে যায়। শিয়াশার কথায় চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে? হসপিটালে কোনো সমস্যা হয়েছে? শিয়াশা ঘন ঘন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আশরাফ চোয়াল শক্ত করে নেয় শিয়াশার পরবর্তী কথায়। কিছুই বলে না, চুপচাপ বেরিয়ে যায় খাওয়া শেষ করে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে দাঁড়িয়েও বিনোদ ধর ধর করে ঘামছে। বর্তমানে সে সোনোগ্রাফি কক্ষে রয়েছে। অন্তঃকরণে ভয় আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে আছে। ডাক্তার ম্যাডামের গম্ভীর মুখ থমথমে মুখ দেখে লক্ষ্মীর কি খারাপ কিছু হয়েছে? কয়েকদিন যাবতই সে খেয়াল করেছে মেয়েটা কেমন দুর্বল হয়ে পড়ছে। বেশিরভাগ সময় শুয়ে থাকে। যদি কোনো বড় অসুখ হয় লক্ষ্মীর, দেহখানে গরম হয়ে উঠল উত্তেজনায়। লক্ষ্মীর দিকে তাকালেই দেখতে পায় সে মিটিমিটি হাসছে। বিরক্তিতে বিনোদের ভ্রু কুঁচকে যায়। লক্ষ্মীর হাসির কারণ সে জানে। আল্ট্রাসাউন্ড জেল পেটে দিলেই ওভাবেই হাসে সে। তার নাকি মজা লাগে ঠান্ডা ঠান্ডা জেল, একদম রিল্যাক্সিং ফিলিংস। এদিকে তার ভয় ঘাম ছুটে যাচ্ছে। সকল টেস্ট রিপোর্ট নিয়ে শিয়াশার কেবিনে আসে। বিনোদ চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, ডক্টর ম্যাডাম, বড় কোনো সমস্যা হয়েছে কি? হাতের রিপোর্টটি থেকে চোখ সরিয়ে শিয়াশা বিনোদের দিকে তাকায়। দেখা মিলে বিনোদের বেরঙ্গ হওয়া চেহারা। সে মুচকি হেসে বলে, এবার আমায় এক বয়াম নারিকেলের নাড়ু দিতে হবে বিনোদ দাদা। 2 বয়মে দিব ম্যাডাম। লক্ষ্যের কি হয়েছে? ও ঠিক আছে তো? বিনোদ তড়িৎ কণ্ঠে বলল। শিয়াশা রিপোর্টটি এগিয়ে দেয় বিনোদের দিকে। বিনোদ আপ টু বাটন একবার চোখ বুলালো। তার দেহ সর্বশান্ত হয়ে যায়। লক্ষ্মী পিটপিট করে দেখতে থাকে লোকটিকে। পূর্ব অভিজ্ঞতা থেকে এবং ডাক্তার ম্যাডাম ইউরিন টেস্ট দেওয়ায় সে কিছুই ধারণা করেছে। তবে কি সে আবারও মা হতে চলেছে? চৌকিতে শিয়াশার দিকে উৎকণ্ঠা নিয়ে তাকালে সে তার সকল উৎকণ্ঠা দূর করে দেয়। অভিনন্দন লক্ষ্মী। 9 উইক অফ প্রেগনেন্সি। ভ্রূণ একটু দুর্বল, প্রপার রেস্ট করবে। দৌড়ঝাঁপ ভারী জিনিসপত্র ওঠানো যাবে না। তোমার গর্ভাশয় অনেকটাই নাজুক, তাই তোমার বেশি সতর্ক থাকতে হবে। আর প্রত্যেক মাসে একবার চেক আপ করিয়ে যাবে। লক্ষ্মী নতমস্তকে ঝরঝরিয়ে কেঁদে ওঠে। বিনোদ ক্লান্ত দৃষ্টিতে তাকায় কান্নারত মেয়েটার দিকে। আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে পৃথিবীর সকলকে সে বাবা হচ্ছে। সে ছাড়েনি মেয়েটির হাত, বরং শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল। যার বদৌলতে সৃষ্টিকর্তা আজ তাকে পরিপূর্ণ করে দিয়েছে। ক্লান্ত হাতে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল সে। তার থেকে বেশি হীনমন্যতায় ভুগে মেয়েটি তাকে বাবা হওয়ার সুখ দিতে পারেনি বলে সেই দুর্ঘটনার পরে কাছে আসতে চাইতো না। বারবার বলতো আরেকটা বিয়ে করার কথা। আজ সকল ঝড়ঝাপটা পেরিয়ে তারা সফল। শেষে মুচকি হেসে প্রেসক্রিপশন লিখতে শুরু করে। এমন কত শত সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছে সে ডাক্তারি জীবনে, তা অগণিত। আবার বহু কুৎসিত মুহূর্তেরও সাক্ষী হয়েছে, যেখানে একজন 9 মাসের গর্ভবতী মহিলা স্বামীর থেকে লাথি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে ফোনের দিকে এক নজর তাকালো। কোনো নোটিফিকেশন নেই বড় ভাই অ্যাকাউন্টটি থেকে। সেই রাতের পর থেকে একটাবারও যোগাযোগ হয়নি। যত সময় গড়াচ্ছে অস্থিরতা বাড়ছে। লোকটির সাথে কথা বলতে, তার পাশে হাঁটতে তার ভালো লাগে। শত ব্যস্ততার মাঝেও তাকে কল করতো। এখন তো একটা সিঙ্গেল মেসেজও নেই। রাগ করেছে কি তার উপর? মামা অমন ব্যবহার না করলেই পারতো। সকাল তখন 11টা। মিনি গুনগুন করে গান গাইছে আর বসার ঘরে হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে, আশরাফকে পর্যবেক্ষণ করছে। মামা মাত্রই এসেছে বাহির থেকে। এই খেঁচড়া লোক আবার বাড়ি থেকে বের হবে মনে হয়। বের হলে সে টিভি দেখবে। আপা নেই, নানা নেই। মামি অনেক ভালো, তাকে কিচ্ছু বলো না, বরং তার সাথে মিলে মজা করে টিভি দেখে। খুব মজা হবে। পড়াশোনা করতে আর ভালো লাগে না। আনন্দে টইটম্বর হয়ে আশরাফকে এক গ্লাস জুস এগিয়ে দিল সে। ফোন থেকে দৃষ্টি তুলে আশরাফ মিনির দিকে তাকায়। চেহারায় আনন্দ উপচে পড়ছে। তবে মিনি আর মিনময়ের জন্য আশরাফ সর্বদা খেঁচড়া। সেই খেঁচড়া অভ্যাস থেকেই মিনির সকল আনন্দে পানি ঢেলে আদর্শের সুরে বলে, 5 মিনিট সময়ের মধ্যে তৈরি হয়ে নিচে নামবি তোর মামিকে নিয়ে। মিনি আহত কণ্ঠে তেতে উঠে। আমি কোথায় যামু, কেন যামু? আপনি মামিরে লইয়া ডেটিংয়ে গেলে যান, আমি ঘরে থাকবো। আমার মেলা পড়া আছে। মুখ ভেঙে দেবো তোর। ডেটিং কি হ্যাঁ? এইসব শব্দ কোথায় শিখেছিস? আশরাফ খেকিয়ে উঠল। মিনি তারা গলায় বলল, আমি কোথাও যাবো না। আমার 2 দিন পরে পরীক্ষা। স্যারেরা ঘরে বইসা বই পড়তে বলছে। তুই বই পড়বি নাকি স্টার জলসা দেখবি তা আমার ভালো করে জানা আছে। তুই তো সোজা কথায় যাবি না। তুই আর জোড়া বেত হলো একে অপরের বান্ধবী দুটো। পিঠে না পড়লে তোর শির দ্বারা সোজা হয় না। বলেই আশরাফ ফুলদানির ভেতর থেকে ব্যাগটা বের করে নিল।
মিনি মেজাজ দেখে এক ছুটে দৌড় দেয়। মিনি যেতেই আশরাফ আবারও ফোন নিয়ে বসে। মিনময়কে কলেজে ভর্তি করাতেই যাবে, মিনিকেও নিয়ে যাবে সাথে। দুটো তো সারাদিন ঘরেই থাকে, বাইরে থেকে ঘুরিয়ে আনলে মন ফুরফুরে হয়ে যাবে।